আমরা জানি যে এই দেশে যদি কেউ 5 ইয়ার্স ওয়ার্ক পারমিটে থাকেন সে আইলার জন্য আবেদন করতে পারে। এই এটাতে কোনো ধরনের কোনো জটিলতা রয়েছে কিনা? জি, থ্যাংক ইউ ফার্স্ট অফ অল এই ইস্যুটাকে সামনে নিয়ে আসার জন্য। আপনি জেনে থাকবেন যে রিসেন্টলি কিন্তু হোম অফিস স্ট্যান্ডার্ড অকুপেশন কোড চেঞ্জ করেছে। আগে ছিল 2010-এর আন্ডারে স্ট্যান্ডার্ড অকুপেশন কোড, এখন হচ্ছে 2020। আগের যে অকুপেশন কোডগুলো ছিল তার স্যালারি থ্রেশহোল্ড একরকম ছিল, গোয়িং রেট একরকম ছিল, আবার আপডেট করার পর কিন্তু গোয়িং রেট, স্যালারি থ্রেশহোল্ড এগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, হয়তো কেউ অ্যাকাউন্টেন্ট হিসেবে এখানে স্কিল ওয়ার্কার ভিসায় রয়েছে 2019 থেকে, যে কিনা নেক্সট ইয়ারে গিয়ে কিংবা এই ইয়ারে 5 ইয়ার্স কমপ্লিট করবে। তার স্যালারি যদি দেখানো হয়ে থাকে 33,000 ওই সময়ে, এখন কিন্তু গোয়িং রেট চেঞ্জ হয়ে গেছে। হয়তো ওই সময় গোয়িং রেট ঠিক ছিল, এখন গোয়িং রেট হয়তো ওভার 35,000, ওভার 36,000। এগুলো খেয়াল করে কিন্তু আইএলআর অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আইএলআর অ্যাপ্লিকেশন করার সময় তার কারেন্ট স্যালারি বর্তমানে গোয়িং রেটকে রিপ্রেজেন্ট না করে, তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা রিফিউজালের আন্ডারে পড়বে। দুইটা জিনিস খেয়াল করতে হবে। যখন ইনিশিয়ালি তাকে কস্ট লেটার দেওয়া হয়েছে তার স্যালারি কত ছিল এবং নাম্বার অফ উইকলি আওয়ার্স কত ছিল, এই দুইটা বিষয় খেয়াল করতে হবে। এবং বর্তমানে এই জবটার গোয়িং রেট কত। যদি গোয়িং রেট আগের গোয়িং রেটের মতোই থাকে কিংবা ম্যাচ করে কিংবা বেশি থাকে, তাহলে কোনো প্রবলেমই নেই। যদি বর্তমানে গোয়িং রেট আগের গোয়িং রেটের কম থাকে, তাহলে এমপ্লয়ের সাথে নেগোশিয়েট করে বর্তমান গোয়িং রেট যাতে ম্যাচ করে সেভাবে কিন্তু স্যালারি ডিটারমাইন করতে হবে। যদি স্যালারি এমপ্লয়ি ইনক্রিজ না করে, তাহলে কিন্তু এই এমপ্লয়িটা আইএলআর পেতে সমস্যার সম্মুখীন হবে। আর যদি চেঞ্জ না করে কোনো অ্যাপ্লিকেশন করা হয়, হয়তো হোম অফিস প্রথমে জিজ্ঞেস করবে যে আপনার অ্যাপ্লিকেশন আমরা বর্তমানে কনসিডার করতেছি কিন্তু স্যালারিটা মিট করে না। আপনি আপনার এমপ্লয়ারকে জিজ্ঞেস করেন তারা ইনক্রিজ করবে কি না। যদি না করে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন আমরা রিফিউজ করে দেবো। এই সুযোগটা দিতে পারে, কিন্তু যদি আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু ডিলে কিংবা এই ধরনের কমপ্লিকেশনসগুলো অ্যাভয়েড করা যায়। এখন তাদের করণীয় কি? ধরেন যারা এমপ্লয়ার রয়েছেন বা যারা এমপ্লয়ি রয়েছেন তাদের করণীয় কি? যারা এমপ্লয়ি রয়েছেন, একটা মানুষ যদি একটা কোম্পানিতে 5 বছর কাজ করে, স্বভাবত তার একটা এক্সপেকটেশন থাকে যে 5 ইয়ার্স আমি কাজ করেছি, আমি একটা স্যালারি ইনক্রিজ আশা করি। তো এমপ্লয়ীদের উচিত তাদের এমপ্লয়ারের সাথে নেগোশিয়েট করা, যে যাতে করে যেহেতু আইএলআর পেতে যাচ্ছে এবং 5 ইয়ার্স যে কাজ করতেছে, স্যালারিটা ইনক্রিজ করা হয় অ্যাটলিস্ট টু মিট দ্য রিকোয়ারমেন্টস। এবং এমপ্লয়ারের জন্য সাজেশন থাকবে যে যদি তারা কোনো এমপ্লয়িকে রিটেইন করতে চায় কোম্পানির স্বার্থে, যাতে করে তারা চেক করে নেয় বর্তমানে গোয়িং রেটটা কী এবং প্রিভিয়াস গোয়িং রেটের সাথে বর্তমান গোয়িং রেটটা ম্যাচ করতেছে কিনা, নাম্বার অফ উইকলি আওয়ার্স এবং গোয়িং রেট ম্যাচ করতেছে কিনা। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমি বলবো তাদেরকে যে কোনো এক্সপার্টের পরামর্শ নিতে। এখানে ধরেন মানে হোম অফিসের কোনো মানে রিকোয়ারমেন্ট রয়েছে কিনা যে গোয়িং রেট এরকম হতে হবে, নাকি এটা মানে বাজারের উপরে নির্ভর করে? গোয়িং রেটটা ডিফাইন করা হয় হোম অফিসের মাধ্যমে। হোম অফিসের যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি কিংবা যারা কিনা ইউকের মিনিমাম স্যালারিগুলো ডিটারমাইন করে, তারা প্রত্যেক বছর এটা আপডেট করে। আমরা জানি ইউকেতে ইনফ্লেশনের কারণে সব কিছুই ইনক্রিজ করা হয়েছে। যেমন মিনিমাম যে ওয়েজেস ইন দ্য ইউকে আওয়ারলি রেট, সেটা যেমন ইনক্রিজ হয়, সো অ্যানুয়ালি প্রত্যেক এমপ্লয়ারকে তাদের গোয়িং রেটটাও তার সাথে অ্যাডজাস্ট করতে হয় আর কি। তো গোয়িং রেট এটা গভর্নমেন্ট ডিফাইন। এটা ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইটে গেলে স্কিল্ড ওয়ার্কার স্ট্যান্ডার্ড অকুপেশন কোডের পাশেই গোয়িং রেটটা ডিফাইন করা থাকে। যদি কখনও এটা আপডেট করা হয়, এটা ঘোষণার মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হয় সবাইকে। তো যদি কারো জানা না থাকে, তাহলে জেনে নেওয়াটা জরুরি এই মুহূর্তে আমি মনে করি।